আজ 25শে ফেব্রুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আসন সমঝোতা নিয়ে আলোচনা ইতিবাচক। আলিমুদ্দিনে বৈঠক শেষে জানালেন নওশাদ। একসময় ভরতপুরের বিধায়ক ছিলেন, এবার কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবির, সেই জল্পনার মধ্যেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন। শুভেন্দুকে জুতো দেখিয়ে চোর চোর স্লোগান। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা। কেরলের নাম বদলে হলো কেরলম, বাংলা কেন বঞ্চিত, ক্ষুব্ধ মমতা। যুবককে বাঁচাতে 8 লক্ষ টাকা ধার করে চার্টার্ড বিমান ভাড়া করে দিল্লি যাচ্ছিল ঝাড়খণ্ডের পরিবার, সব শেষ হলো দুর্ঘটনায়। যোগীর সঙ্গে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় ছবি। এবার কি রাজনীতিতে সঞ্জয় দত্ত? কোনো এজেন্সি বা বাহিনী নয়, এবারের ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব। কোন কায়দার ইঙ্গিত দিলেন শ্রমিক? দয়া করে আমার সদস্যপদ বাতিল করুন, চিঠি লিখে দলকে জানালেন ব্যারাকপুরের এই ওজনদার সিপিএম নেতা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। কংগ্রেসের সঙ্গে জোট না হলেও আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে বামফ্রন্ট। কয়েকদিন আগেই রাজ্য কমিটির বৈঠকের পর এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন মোহাম্মদ সেলিম। এবার একই ইঙ্গিত দিলেন আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী। বামেদের সঙ্গে জোট নিয়ে আশাবাদী নওশাদ। তিনি জানান, আইএসএফ ও বামেদের মধ্যে পূর্ণাঙ্গ জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার কথায় খুব শীঘ্রই এই বিষয়ে শেষ সিদ্ধান্ত জানানো হবে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে এই জোট কার্যত নিশ্চিত বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। আসন সমঝোতা প্রসঙ্গে নওশাদ বলেন, কিছু আসন নিয়ে সামান্য মতভেদ থাকলেও আগামী বৈঠকে তা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে দলগুলি আইএসএফ এর সঙ্গে যোগাযোগ রাখছে, সেই দলগুলিকেও বামফ্রন্টের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সিপিএম এর তরফে মোহাম্মদ সেলিম জানিয়েছেন, কোন আসনে কারা লড়বে তা নিয়ে শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। বিজেপি ও তৃণমূলের বিকল্প শক্তি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংলাপ চালিয়ে রাজ্য বিকল্প সরকার গঠনের রূপরেখা তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। আসন বন্টন নিয়ে আলোচনার প্রায় 90% শেষ হয়েছে বলে দাবি সেলিমের। বাকি অংশটুকু দ্রুত সম্পন্ন হবে এবং আসন নির্বাচনে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে লড়াইয়ে নামবে বামেরা। সেটা আমরা বলি মানে জোরটা হচ্ছে। হ্যাঁ, একসময় ভরতপুরের বিধায়ক ছিলেন, এবার কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবির, সেই জল্পনার মধ্যেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন। 2021 সালে তৃণমূলের টিকিটে মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। পরবর্তীতে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করেন। এবার সেই দলের প্রার্থী হিসেবে মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে চলেছেন হুমায়ুন কবির। এর মধ্যেই রেজিনগরে তার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। অনুগামীদের দাবি, 2026 সালে নির্বাচনের আগে এই প্রথম কোনো প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়াল লিখন শুরু হলো। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রেজিনগরের পাশাপাশি পাশের বেলডাঙ্গা কেন্দ্র থেকেও প্রার্থী হতে পারেন তিনি। নতুন দলের টিকিটে আবার বিধানসভায় ফিরতে মরিয়া জনতা উন্নয়ন পার্টির প্রধান। নতুন দল গঠনের পর সিপিএম, আইএসএফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোটের চেষ্টা করলেও তা খুব একটা সফল হয়নি। তবে হুমায়ুন জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বড় ঘোষণা করা হবে। উল্লেখ্য, অতীতে কংগ্রেসের টিকিটে রেজিনগর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। রেজিনগরের বাসিন্দা হুমায়ুন এখানেই বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই রেজিনগর বাজারে তার সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে এবং আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে তা ছড়িয়ে পড়বে বলে দাবি তার অনুগামীদের। দপ্তরে ঢোকার মুখে বিএলওদের বিক্ষোভের মুখে শুভেন্দু, চোর স্লোগান, ছোড়া হলো জুতো। মঙ্গলবার বিকেলে সিইও দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রবেশের মুখেই দপ্তর চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের একাংশ নিজেদের তৃণমূলপন্থী বলে পরিচয় দিয়ে শুভেন্দুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন। অভিযোগ, বিক্ষোভকারীরা তার দিকে জুতো ছোড়েন। বিক্ষোভকারীরা জানান, দিনের পর দিন সিইও দপ্তরের সামনে অবস্থান ও আন্দোলন করলেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, দরজা বন্ধ রাখা হয়েছে। অথচ শুভেন্দু সহজেই প্রবেশ করায় ক্ষোভ বাড়ে। তারা শুভেন্দুকে রেজিস্টার চোর বলে মনে করেন এবং অভিযোগ করেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। উত্তেজনার মধ্যে বাইরে কোনো প্রতিক্রিয়া না দিয়ে দপ্তরে ঢোকেন শুভেন্দু। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মে মাসের পর সকলকে উল্টে ঝোলানো হবে। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এর আগেও গত ডিসেম্বরে বিএলওদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শুভেন্দুকে। সেই সময় তিনি পাল্টা চোর চোর স্লোগান দেন বলে দাবি। মঙ্গলবারের ঘটনায় রাজ্যে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়েছে। কেরলের নাম বদলে হলো কেরলম, বাংলা কেন বঞ্চিত, ক্ষুব্ধ মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার প্রশ্ন তুলেছেন কেরলের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়ার পর। তিনি বলেন, কেরলের নাম পরিবর্তনের প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাতে কেরলের ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, আমি সকলকে অভিনন্দন। কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি, সব জায়গায় নাম বদল হয় কিন্তু রাজ্য সরকারের অনুমোদন নিয়ে। অথচ বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের QYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ দিতে যায়, রাজ্যের নাম অনুযায়ী সবার শেষে বসতে হয় তাদের। সবার শেষে ডাকে। আমিও যখন মুখ্যমন্ত্রী হিসেবে কোথাও যাই, আমাকে সবার শেষে সুযোগ দেওয়া হয় অক্ষর অনুযায়ী। মমতা আরো বলেন,
অনেক ভেবে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শনের কথা মাথায় রেখে রাজ্যের নাম বাংলা করতে চেয়েছিলাম আমরা। রাজ্য বিধানসভায় 2 থেকে 3 বার সেই মর্মে প্রস্তাব পাশ করি আমরা। একবার বলল অক্ষরটিকে বাংলা, ইংরেজি, হিন্দিতে এক করে দিন। সেই মতো আবার পাশ হলো যে হিন্দি, ইংরেজি, বাংলাতে বাংলায় রাখা হবে। তারপরও অবাক হয়ে যাচ্ছি। আমি যতবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, বারবার বলেছি, কিন্তু ওরা বাংলা বিরোধী বলেই মনে হয় আমার। বাংলার মনীষীদের অপমান করে, ভোটের জন্য বাংলা কথাটা বলতে হয়, আসলে বাংলা বিরোধী। তাই বাংলা নামটা করলো না, অন্য রাজ্যের করুক। কেরলে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা জোট গড়ে উঠেছে। বাংলা কেন বঞ্চিত হবে বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলা নামটা আদায় করে আনবো আমরা। পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করতে বারবার অনুরোধ গিয়েছে কেন্দ্রের কাছে, কিন্তু এখনো সেই প্রস্তাবে সায় দেয়নি কেন্দ্র। 2024 সালেও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা। তাকে বলতে শোনা যায়, 2 বার বিধানসভায় পাশ করিয়েছি আমরা, সব কৈফিয়ত দিয়েছি, তাও দীর্ঘদিন ধরে বাংলার নামটা করতে দিচ্ছে না। বম্বে, মুম্বাই হলো, উড়িষ্যার নাম বদল হলো, আমাদের কেন হবে না? কি অপরাধ আমাদের? কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। যুবককে বাঁচাতে 8 লক্ষ টাকা ধার করে চাতাল বিমানে করে দিল্লি যাচ্ছিল ঝাড়খণ্ডের পরিবার। সব শেষ হলো দুর্ঘটনায়। ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দোয়ার বাসিন্দা 41 বছরের সঞ্জয় কুমার গত 16 ফেব্রুয়ারি নিজের ছোট হোটেলে শর্ট সার্কিট থেকে আগুন লাগায় দেহের 63% পুড়ে যায়। স্থানীয় চিকিৎসায় উন্নতি না হয় পরিবার সুচিকিৎসার জন্য তাকে দিল্লি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই আত্মীয় পরিচিতদের কাছ থেকে 8 লক্ষ টাকা ধার করে রেড বার্ড এয়ারওয়েজ এর মেডিকেল চার্টার বিমান ভাড়া করে সোমবার সন্ধ্যে 7:11 রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানটি রওনা দেয়। বিমানে ছিলেন সঞ্চয়, তার স্ত্রী অর্চনা দেবী, আত্মীয় ধ্রুব কুমার, চিকিৎসক বিকাশ কুমার গুপ্তা, প্যারামেডিক সচিন কুমার মিশ্র এবং পাইলট ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, সহকারী পাইলট সবরাজ দীপ সিংহ। ওড়ার পর কলকাতার ইটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটি আবহাওয়াজনিত কারণে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার অনুরোধ করে। সন্ধে 7:34 যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং কিছুক্ষণ পর ঝাড়খণ্ডের চাট্টায় একটি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে এবং 7 জনেরই মৃত্যু হয়। রাঁচি বিমানবন্দরের ডিরেক্টর বিনোদ কুমার জানান, খারাপ আবহাওয়ার সম্ভবত কারণ, তবে পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাবে না। AAIBর তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোনো এজেন্সি বা বাহিনী নয়, এবারের ভোট আমরা নিজেদের কায়দায় লড়ব। কোন কায়দার ইঙ্গিত দিলেন শ্রমিক? তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাজ্য দখলের কৌশল নেয়। অতীতের একাধিক নির্বাচনের উদাহরণ টেনে এই অভিযোগ সামনে আনা হলেও 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে সেই বিতর্ক ফের জোরদার হয়েছে। তবে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই অভিযোগকে গুরুত্বহীন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, এবারের ভোটে বিজেপি কোনো বাহ্যিক ভরসার ওপর নির্ভর না করে নিজেদের কৌশলেই লড়বে। 1 মার্চ থেকে জোরদার প্রচার শুরুর প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এলে তাদের সক্রিয়ভাবে ব্যবহার করা হবে। তবু শ্রমিকের দাবি, বাহিনী মোতায়েন, SIR তালিকা প্রকাশ বা ভোট ক দফায় হবে তা নিয়েও বিজেপির কোনো উদ্বেগ নেই। সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গে তার মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, কেউ যদি বিজেপিকে সমর্থন না করেন সেটি তাদের সিদ্ধান্ত, তবে তাতেও বিজেপির ক্ষমতায় আসা আটকানো যাবে না বলেই তার দাবি। পাশাপাশি শাসক দলের ভূমিকা নিয়ে সংখ্যালঘু সমাজকে আত্মসমীক্ষার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক চাপানোতর ক্রমশই বাড়ছে। বিজেপির আত্মবিশ্বাসী অবস্থান যেমন আলোচনায়, তেমনি তার অন্তর্নিহিত বার্তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। দয়া করে আমার সদস্যপদ বাতিল করুন, চিঠি লিখে দলকে জানালেন ব্যারাকপুরের এই ওজনদার সিপিএম নেতা। কয়েকদিন আগেই প্রতিকুর রহমানের পর এবার সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিলেন ব্যারাকপুরের প্রবীণ নেতা অরূপ ভট্টাচার্য। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে একাধিক সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত দল ত্যাগের পথ বেছে নিয়েছেন। যদিও আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। দলীয় সূত্রের দাবি, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত তপাদার এর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন অরূপ। দলের অভ্যন্তরীণ অনিয়ম, বেনিয়ম ও শৃঙ্খলার অভাবই তার এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তার মত, আগামী দিনে সিপিআইএম আরও দুর্বল হয়ে পড়বে। প্রতিকুর রহমানের দল ছাড়ার সিদ্ধান্তকেও তিনি সমর্থন করেছেন। এছাড়া তিনি মনে করছেন, ভবিষ্যতে আরও অনেক নেতাকর্মী দল ছাড়তে পারে। ফলে 2026 বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএমের এই ভাঙন দলকে চাপে ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। যোগীর সঙ্গে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় ছবি, এবার কি তবে রাজনীতিতে সঞ্জয় দত্ত?
বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি উত্তরপ্রদেশে গিয়ে বিজেপি বিধায়ক রাজেশ্বর সিং এর লখনৌয়ের এক কর্মসূচিতে অংশ নেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে লখনৌ শহরে একটি রোড শোতেও যোগ দেন তিনি এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কর্মসূচি শেষের পর তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনেও যান। এই সাক্ষাতের কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা। পোস্টে যোগী আদিত্যনাথের আতিথেয়তার প্রশংসা করে কৃতজ্ঞতাও জানান তিনি। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে শুরু করেছে, কারণ সঞ্জয় দত্ত এমন এক পরিবার থেকে উঠে এসেছে যাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় কংগ্রেস ঘনিষ্ঠ। ফলে বিজেপি নেতৃত্বের সঙ্গে তার এই ঘনিষ্ঠতা অনেকের মধ্যেই কৌতূহল তৈরি করেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ভবিষ্যতে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে পারেন। এমনকি কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন মুন্না ভাই রাজ্যসভার টিকিটে সম্ভাব্য মুখও হতে পারেন। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে সঞ্জয় দত্ত বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও তার এই সফর ঘিরে জল্পনা ক্রমশই জোরদার হচ্ছে। বিচার বিভাগের সঙ্গে রাজ্যের বৈঠকে প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্ত তোপ সুকান্তর কি বলছে নবান্ন? সুপ্রিম কোর্টের নির্দেশিত জুডিশিয়াল বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্ত। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই উপস্থিতিকে বেআইনি আখ্যা দিয়ে তোপ দাগেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে হওয়া জুডিশিয়াল বৈঠকে রাজ্য ও কমিশনের কোন কোন প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন, এর বাইরে কারো থাকার কথা নয়। সুকান্তের যুক্তি, মনোজ পান্ত এখন আর মুখ্য সচিব পদে নেই, তাই তিনি বৈঠকে থাকতে পারেন না। মঙ্গলবার বারাসাতের দলীয় চার্জশিট কর্মসূচিতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের কপি তুলে ধরে তিনি বলেন, 20 ফেব্রুয়ারি বৈঠকে মনোজ পান্তের উপস্থিতি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এটি সম্পূর্ণ বেআইনি। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার এসআইআর প্রক্রিয়াকে প্রতি মুহূর্তে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে, যা অপরাধের শামিল। অবিলম্বে এফআইআর করে মনোজ পান্তকে গ্রেপ্তার করা উচিত বলে দাবি করেন তিনি। নবান্ন সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির অনুমতিক্রমে মনোজ পান্ত বৈঠকে গিয়েছিলেন। উল্লেখ্য, চলতি বছর মনোজ পান্তের মুখ্য সচিবের মেয়াদ শেষ হয়ে তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর শুনানি, বিচারক বাড়ানোর নির্দেশ। 28 ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার জরুরি শুনানি হয়। প্রায় আধ ঘন্টা ধরে চলা শুনানিতে কলকাতা হাইকোর্টের পাঠানো স্ট্যাটাস রিপোর্ট উল্লেখ করে জানানো হয়, স্কুটিনি প্রক্রিয়ার জন্য 250 জন বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করা হয়েছে, কিন্তু আরও বেশি আধিকারিক না হলে কাজ শেষ করা কঠিন হবে। সুপ্রিম কোর্ট আদেশ দেন, সিনিয়র ও জুনিয়র ডিভিশনের বিচারকদের এবং উচ্চতর বিচার বিভাগীয় পরিষেবার অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগ করা যাবে। প্রয়োজনে কলকাতা হাইকোর্ট, ঝাড়খণ্ড ও উড়িষ্যা হাইকোর্ট থেকে অবসরপ্রাপ্ত আধিকারিকদের কাজে লাগাতে পারবে। আদালত আরও জানায়, 14 ফেব্রুয়ারি পর্যন্ত জমা নথিগুলি প্রিসাইডিং অফিসার বিবেচনা করবেন এবং ইআরও যথার্থভাবে যাচাই করবেন। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, যা সাপ্লিমেন্টারি তালিকা সহ নির্বাচন কমিশন গণ্য করবে। আধার কার্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে। নির্বাচন কমিশনের আইনজীবী দাবি করলেও আদালত মেনে নেয়নি যে কমিশন নিজের সিদ্ধান্তের সার্কুলার জারি করতে পারে। বিচার বিভাগীয় আধিকারিকরাই চূড়ান্ত কর্তৃপক্ষ। শুনানির পর আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে এসব বিষয়ে জানান। রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে আলোচনা চললেও এসআইআর নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। 3 নম্বর হচ্ছে 28 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। মোরাম নয়, ঢালাই রাস্তা চাই, দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি ভগবানবাটির গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানবাটির বাসিন্দারা ঢালাই রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘদিন ধরে গ্রামের গুরুত্বপূর্ণ মাটির রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে, যার ফলে চলাচলের সমস্যা, ছোটখাটো দুর্ঘটনা এবং সাধারণ মানুষের বিপদ বেড়েছে। একাধিক অভিযোগের সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সম্প্রতি মোরাম দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু সামান্য বৃষ্টিতে রাস্তা আবার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, তারা মোরাম বা কাঁচা রাস্তা চান না, শুধু পাকা বা ঢালাই রাস্তা চান। এই দাবি নিয়ে তারা চন্দ্রকোনা থেকে পলাশচাপড়ি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেছেন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানিয়েছেন, মোরামের পর ঢালাই করা হবে, তবে গ্রামবাসীরা প্রশাসনের সঙ্গে আলোচনা চান এবং তারপর অবরোধ তুলবেন। স্থানীয়রা বলছেন, রাস্তা না বাঁধালে তারা ভোট দেবেন না। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।